রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, পরস্পরের মুখোমুখি দাঁড়ানো অবস্থান, তাতে এটা কি তৃণমূলকে অক্সিজেন দেবে? তৃণমূলকে কি ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেবে? গতকালকে ঘটনা, অভিষেক ব্যানার্জির জীবনে এবং তার দলের জীবনে গতকালকের হামলা আক্রমণের ঘটনা কি সাপে বর হবে? খুব গুরুত্বপূর্ণ সময় উপযোগী বিষয়, এবং এর কারণে আজকে এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং উত্তরও আমরা খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে আপনাদের সব দর্শকরা আস্তে আস্তে আমি জানিয়ে দিই যে আমাদের দেশের কোন নেতা কি কি বলেছে। আর এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো অভিষেক ব্যানার্জিকে নিয়ে গতকালকের ঘটনা পর্যন্ত সর্বভারতীয় নেতাদের কোনো মাথা ব্যথা ছিল না। সর্বভারতীয় রাজনীতিতে কোথাওই আমার ধারণা অনুসারে অভিষেক ব্যানার্জিকে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না। কেউ এটা মাথার মধ্যেই আনছিল না যে অভিষেক ব্যানার্জি এখন কি করছেন, তার আগামী দিনের রাজনৈতিক ভূমিকা কি হবে, বাংলার মাটিতে অভিষেকের জনপ্রিয়তা আছে কি নেই, এগুলো নিয়ে দিল্লির নেতারা বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছিলেন না। না বিজেপির নেতারা, না বিরোধী নেতারা, কংগ্রেস হোক অন্যান্য দল হোক, কেউই মাথা ঘামাচ্ছিলেন না। কারোর কাছে অভিষেক ব্যানার্জি গতকালকে বিকেল পর্যন্ত কোনো সাবজেক্টই ছিলেন না। তার দল হেরে গেছে, তার দল ক্ষমতাচ্যুত। বিজেপি ক্ষমতায় এসেছে, শুধু ক্ষমতায় আসেনি, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। বিজেপি এমন সরকার বানিয়েছে যে সরকারকে চাইলেও তৃণমূল যত চেষ্টাই করুক না কেন 5 বছরের মধ্যে ফেলে দিতে পারবে না। সংখ্যার হিসেবে কেন্দ্রে যদি তার আগে সরকার পরিবর্তন হয়ে যায়, অন্য কেউ এসে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি হয় এবং সেরকম কিছু করে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু বিধানসভায় যে একটি সরকারকে টিকে থাকার জন্য যে ধরনের সংখ্যা দরকার মজবুতভাবে টিকে থাকার জন্য, তা একেবারে পরিপূর্ণভাবে বিজেপির কাছে রয়েছে। সেই রকম একটা ম্যান্ডেট বিজেপি পেয়েছে। তৃণমূল শুধু যে ম্যান্ডেট পায়নি তা না, তৃণমূলের আসন সংখ্যা কমে 80-তে নেমে গেছে, মানে 100-র নিচে নেমে গেছে। তৃণমূল দৃশ্যত বিজেপির তুলনায় এখন বাংলাতে অনেকে দুর্বল একটা রাজনৈতিক দল। দৃশ্যত সংখ্যার দিকে, পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই, দুর্বল দল, মানে বিধানসভার ভেতরে। যদিও ভোটের পার্সেন্টেজের হিসেবে তাদেরকে অনেকে দুর্বল বলা যাবে না। এই রকম একটা অবস্থাতে তৃণমূলকে নিয়ে দিল্লির নেতারা কেন মাথা ঘামাবেন? কেন ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক দলগুলো মাথা ঘামাবে? কেন কংগ্রেস মাথা ঘামাবে? কেন সমাজবাদী পার্টি মাথা ঘামাবে? কেন আরজেডি মাথা ঘামাবে? আরজেডি বিহারে হেরেছিল, তারপর আম আদমি পার্টি দিল্লিতে হেরেছিল, তারপর মহারাষ্ট্রে শিবসেনা, ইউবিটি, শারদ পাওয়ারের এনসিপি, কংগ্রেস, এরা সবাই হেরেছিল। এবার বাংলাতে তৃণমূল হেরেছে। তো তৃণমূল যদি জিতত, এই দলগুলোর জন্য রাজনৈতিকভাবে অস্বস্তির কারণ হতো। রাহুল গান্ধীর জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সেই ক্ষেত্রে দিল্লির নেতারা, বিভিন্ন শরিক দলের নেতারা দাবি করতেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আগামী নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নেওয়া হোক, এবং সবাই নিঃশর্তে তার নেতৃত্ব মেনে নিতেন। রাহুল গান্ধী সমস্যা পড়তেন। এখন সেই জায়গাতে, সেই মাথা ব্যথা থেকে রাহুল গান্ধীও বেঁচে গেছেন, কংগ্রেস বেঁচে গেছে, এবং অন্য দলগুলো যারা হারার কারণে, বিহারে আরজেডি হেরে যাওয়ার কারণে, আম আদমি পার্টি দিল্লিতে হেরে যাওয়ার কারণে, মহারাষ্ট্রে অন্য দলগুলোর হেরে যাওয়ার কারণে তাদের মধ্যে যে একটা হীনমন্যতা চলে এসেছিল, তাদের মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ভেতরে তাদের যে গুরুত্বটা কমে গেছিল, সেইটা কাটিয়ে উঠে আবার মাথাচাড়া দিয়ে কথা বলার মতন পরিস্থিতি তারা পেয়েছে বাংলাতে তৃণমূল হেরে যাওয়ার কারণে। এই রকম একটা অবস্থাতে আপনার এই ঘটনা তৃণমূলকে সর্বভারতীয় রাজনীতিতে আবার তুলে এনেছে। আমি অনেকবার বলেছিলাম অনেক ভিডিওতে যে যদি পশ্চিমবঙ্গে একটিও হিংসাত্মক ঘটনা না হয় বিজেপি ক্ষমতায় আসার পরে, তাহলে তৃণমূল এমনিতেই শেষ হয়ে যাবে। তাহলে তৃণমূলের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই একেবারেই হবে না। 1 নম্বর পয়েন্ট এটা বলেছিলাম আমি। 2 নম্বর পয়েন্ট বলেছিলাম যে যদি বিজেপি তার প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করে, তাহলে তৃণমূল আর কোনোদিনই বাংলাতে ক্ষমতায় ফিরতে পারবে না। এবং শুধু তা না, অন্যরা বিরোধী দলগুলো, কংগ্রেস হোক, সিপিএম হোক, অন্য দলগুলোর পক্ষেও আরও দীর্ঘদিন বাংলার ক্ষমতায় আসার কোনো স্বপ্ন দেখারও কোনো সুযোগ থাকবে না। আমি বলেছিলাম বারবার।
কিন্তু হিংসাত্মক ঘটনা হওয়ার কারণে বিজেপি বেকায়দায় পড়েছে, বিজেপির বদনাম হয়েছে, বিজেপির ছবিটা নষ্ট হয়েছে। যে বিজেপি এতদিন ধরে তৃণমূলের গুন্ডামির, বদমাশির, হিংসার কথা বলতো, বলে সেগুলোকে সর্বভারতীয় রাজনীতিতে প্রচার করত, এখন তার রাজত্বে যদি একই ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই তার জন্য অস্বস্তির কারণ। আর এটাও ঠিক যে তার জন্য শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির নেতারা বারবার শান্তির বার্তা দিয়েছেন। গতকালকের ঘটনার পরেও শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য স্ট্রেট ফরওয়ার্ড, তিনি হিংসাকে সমর্থন করেননি। যদিও তিনি বলেছেন যে হ্যাঁ, তৃণমূলের সময়ে যে বিভিন্ন মানুষের ক্ষোভ রয়েছে, সেই কথাগুলো তো রাজনৈতিক নেতা হিসেবে তিনি বলবেনই, কিন্তু তিনি হিংসাকে সমর্থন করেননি। দিলীপ ঘোষও হিংসাকে সমর্থন করেননি। বাংলাতে বিজেপির অনেক নেতাকেই দেখলাম আমি হিংসাকে সমর্থন না করে বার্তা দিয়েছেন, সংযত থাকার বার্তা দিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক যে শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন যে তার দলের কোনো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত না, অভিষেকের ওপর আক্রমণের ঘটনায় জড়িত না। কিন্তু আবার এটাও ঠিক যে তৃণমূল তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যারা আক্রমণ করেছে তারা বিজেপির কোন নেতার সঙ্গে ঘনিষ্ঠ, তারা বিজেপির হয়ে কাজ করেছে বা বিজেপির পরিচিত, বিজেপির লোক হিসেবে তারা পরিচিত। এগুলো ছবি দেখিয়ে দেখিয়ে তারা প্রমাণ তুলে ধরছে, তো এইগুলো তারা করছে। তো যাই হোক, রাজনৈতিকভাবে তিনি তার দলকে ডিফেন্ড করবেন, খুব স্বাভাবিক। তিনি তার সরকারকে ডিফেন্ড করবেন, এটাও খুব স্বাভাবিক। তিনি বুঝতে পারছেন যে এর ফলে সারা ভারতবর্ষে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, তার দলের একটা বদনাম হবে। নরেন্দ্র মোদীর বদনামটা বেশি হবে, কারণ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, দলের সর্বোচ্চ নেতা। এই কারণে তারা যথেষ্ট সংযত হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে সংবাদে দেখছিলাম, তাতে দেখলাম এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছবি টবি দেখে, আর কি সন্দেহে না, এখানে ছবি তো দেখা গেছে ভিডিওতে, দেখে কয়েকজনকে, 5-6 জনকে সম্ভবত এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ, নাকি সুমোটো মামলা নিয়েছে। তো এই ঘটনাগুলো ঘটেছে, এইগুলো এই মুহূর্তে না করলেও পারত, কিন্তু এই ঘটনাগুলো করে তারা আপনার দেখিয়ে দিয়েছে যে মানে তারা যে টেনশনে পড়ে গেছে এই ঘটনার কারণে। তারা যে বুঝতে পারছে যে এইটাকেই তৃণমূল হাতিয়ার করবে, তারা যে বুঝতে পারছে যে এটা তৃণমূলের জন্য সাপে বড় হবে, তার কারণে তারা এই অ্যাকশনগুলো নিয়েছে। এবার কথা হলো, প্রথমে আপনাদেরকে বলে দিই যে কোন নেতা কি বলেছে। বিশেষ করে এখানে উল্লেখ করার মতন হলো রাহুল গান্ধী কথা। রাহুল গান্ধী এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন, বলেছেন বিজেপির প্রতিহিংসার রাজনীতির কুৎসিত রূপ এটা, এই হামলার ঘটনা। তিনি বলেন রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতাকে সমর্থন করতে পারে না। তিনি চিকিৎসার জন্য হায়দ্রাবাদে অভিষেক ব্যানার্জির চিকিৎসার জন্য হায়দ্রাবাদে নিয়ে গেলে তার দল সাহায্য করবে, কারণ হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানাতে তার দল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেখানে রেবন্ত রেড্ডি মুখ্যমন্ত্রী আছেন, কংগ্রেস নেতা। ফলে স্বাভাবিকভাবে রাহুল গান্ধীর কাছে এটা সুযোগ রয়েছে। হায়দ্রাবাদ চিকিৎসার জন্য হায়দ্রাবাদে কয়েকটা খুবই উচ্চমানের হসপিটাল রয়েছে, তার একটা নাম রয়েছে। তো তার কারণে যদি হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে চিকিৎসার ব্যাপারটা তারা দেখতে পারেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এখানে এটাও ঠিক যে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করছিলেন যে চিকিৎসার ব্যাপারে গাফিলতি করা হচ্ছে, তাকে যাতে ভর্তি না করা হয়, তার যাতে সঠিকভাবে চিকিৎসা না করা হয়, তার জন্য টেলিফোনে ডাক্তারদের ওপরে, হাসপাতালের ওপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। পুলিশের অফিসাররা পর্যন্ত নাকি আপনার ফোন করে করে নাকি থ্রেটে দিচ্ছেন। এই ধরনের অভিযোগগুলো কালকে করেছেন, সবাই দেখেছে। তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে তিনি প্রেস ব্রিফিংয়ে তিনি বলছিলেন এগুলো। তো এর পরিপ্রেক্ষিতেই রাহুল গান্ধী এই অফার দিয়ে থাকবেন। এছাড়া তো মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল, এরাও আপনার বলেছে যে বিরোধী নেতার পর্যাপ্ত নিরাপত্তা কেন নেই, আর কি তারা প্রশ্ন তুলেছেন। তারা একে প্রতিহিংসার রাজনীতি, নিপীড়নের রাজনীতি বলে তারা অভিযোগ করেছেন, কারণ তারাও তো একটা অস্ত্র পেয়েছেন। এটাও ঠিক, রাজনীতিতে মনে রাখতে হবে অনেক সময় অনেক দুঃখজনক ঘটনাও কেউ মুখে বলে না, কিন্তু রাজনৈতিকভাবে সেটাকে তারা হাতিয়ার বানিয়ে নেয়। রাজনীতি তো একটা আপনার পলিটিক্স, বলতে তো পলিটিক্সও বোঝে অনেকে। তো যাই হোক, স্বাভাবিকভাবেই তারা এটাকে হাতিয়ার করতে শুরু করেছেন। কেজরিওয়াল এটাকে প্রতিহিংসার রাজনীতি বলেছেন। তারপর অখিলেশ যাদব শারীরিক অবস্থা অভিষেকের নিয়ে আপনার উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা করেছেন, এবং আরও অনেক তীব্র ভাষার কথা বলেছেন। গতকালকে সেগুলো আমি বলেছিলাম। কপিল সিব্বাল প্রতিক্রিয়া জানিয়েছেন, তীব্রভাবে তিনি বক্তব্য রেখেছেন। তো এগুলো আপনার বিভিন্ন দলের তরফ থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকেই প্রতিক্রিয়াগুলো
এসেছে। আরও একটা ব্যাপার হলো কি, এই ঘটনা ঘটার 24 ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত। গতকালকে ঘটনার পরে এখনো 24 ঘন্টা হয়নি, কিন্তু আজকে সকালবেলায় আপনার কল্যাণ ব্যানার্জির ওপরে আক্রমণ হয়েছে। কল্যাণ ব্যানার্জির মাথাতে নাকি আপনার ঢিল ছোড়া হয়েছে এবং একটা ভিডিওতে দেখা গেছে তার মাথাতে কিছু একটা পড়ার কারণে তিনি হঠাৎ করে বসে যান, এরপরে শুয়ে যান এবং পুলিশকে দেখা যাচ্ছে তার চতুর্দিকে সেন্ট্রাল ফোর্স সম্ভবত এরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এরা তাকে কিছু করছে না, মানে তাকে যে তুলে নিয়ে হাসপাতালে, মানে যতটুকু ক্লিপ দেখা গেছে আর কি এরকম। তো এই ঘটনাটাও আজকে ঘটেছে। বলা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসার জেরে দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে তিনি রবিবার মানে আজকে হুগলি জেলার একটি থানায় স্মারকলিপি দিতে গিয়েছিলেন। থানার বাইরে তাকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেখানে জনরোষে তো তিনি বলেননি, এখানে তার উপরে আক্রমণ হয়েছে, স্বাভাবিকভাবেই তিনি তার আপনার অভিযোগের তীর প্রতিপক্ষের দিকে ছুঁড়েছেন। তো তিনি সরাসরি বিজেপি সমর্থকদেরকে দায়ী করেছেন এর জন্য। তো এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আকাশ গায়েন, কাজল, দেবাশিস, জয় সেনগুপ্ত এদের নাম, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অভিষেক ব্যানার্জির হামলার ঘটনায়। এদের নাম টাম পাওয়া যাচ্ছে, এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এগুলো বিভিন্ন কিছুই এখন বেরিয়ে আসছে। এখন আমরা আলোচনা করি রাজনৈতিক আপনার কথা হলো, আমি থাম্বনেইলে কেন লিখলাম সাপে বর কিনা। সাপে বর এই কারণে লিখলাম, এবার আপনারা দেখুন পলিটিক্যাল অ্যানালিসিস খুব মাইনিউটলি শুনবেন এবং খুব লজিক্যালি আমি এখানে এক্সপ্লেন করব। ডেফিনেটলি কোনো পার্টির পক্ষে বিপক্ষে আমার এখানে কোনো এজেন্ডার প্রশ্নই নেই। খেয়াল করে দেখুন, অভিষেক ব্যানার্জি গতকালকে বেরিয়েছেন বাড়ি থেকে, বেরিয়ে তিনি সোনারপুরে যাবেন, বেলেঘাটায় যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তার দলীয় কর্মী যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদের বাড়িতে যাবেন, সমবেদনা জানাবেন এবং সেখানে গিয়ে তিনি আপনার তার দলের তরফ থেকে যা যা করা, যা যা বার্তা দেওয়া সেগুলো দেবেন। এবার তিনি যাচ্ছেন, রাস্তা দুদিকে হয়তো কোনো কোনো জায়গাতে স্লোগান দেওয়া হলো, বিজেপির কর্মীরা স্লোগান দিল, পতাকা হাতে নিয়ে হোক পতাকা ছাড়াই হোক তারা স্লোগান দিল। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে, তারা সেই ক্ষোভ প্রকাশ করলো, স্লোগান দিল নানান রকমভাবে। এই স্লোগানের মধ্য দিয়ে অভিষেক ব্যানার্জি গেলেন, সেখানে গিয়ে তার যাদের সঙ্গে দেখা করলেন, সব করে টোরে তিনি আবার বাড়িতে ফিরে এলেন। সারাদিন সংবাদ হলো কি? সংবাদ হলো অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের বাড়িতে গেলেন এবং যাওয়ার সময় তাকে কালো পতাকা দেখানো হয়েছে, যদি দেখানো হয়ে থাকে, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, মানুষ নানান ধরনের মন্তব্য করেছে, এই জিনিসগুলো দেখানো হলো। এবার ওইগুলোকে মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারও হলো, কারণ যেহেতু মিডিয়া ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি শক্তিশালী বিজেপির, স্বাভাবিকভাবেই তারা এগুলোকে প্রচারও করলো। একটাবার ভাবুন তো, এই যে অভিষেক ব্যানার্জি বেরোলেন, তার খানিকটা লাভ তো হলোই, তিনি ঘর থেকে বেরিয়েছেন, এই কথাটা তার দলের কর্মীদের কাছে পৌঁছে গেল। কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে এই ঘটনা নিয়ে তেমন কোনো কারোর মাথা ব্যথা থাকতো? অরবিন্দ কেজরিওয়াল হোক, রাহুল গান্ধী হোক, মল্লিকার্জুন খার্গে হোক, কেসি বেণুগোপাল হোক, অখিলেশ যাদব হোক, এরা কেউ বিবৃতি দেওয়ার মতন কোনো প্রয়োজনীয়তা অনুভব করতেন? একবার লজিক্যালি ভেবে দেখুন, এই বরং ন্যাশনাল মিডিয়াতে কোনটা বেশি প্রচার হতো অভিষেক ব্যানার্জিকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছে, রাস্তা দুধারে দাঁড়িয়ে থেকে তাকে কালো পতাকা দেখিয়েছে, এইটা করেছে ওইটা করেছে, কিন্তু ঢিল ছোড়েনি, ঢিল ছোড়ার কথা বলতো না, তার উপর আক্রমণের কথা বলার সুযোগ পেত না, সে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে তার, এগুলো বলার সুযোগ পেত না। মানে ওই আজকে এই যে এত রাজনৈতিক নেতা তীব্রভাবে বিজেপিকে নিশানা করছে, এইগুলো করার একেবারেই সুযোগ হতো না, বরং তারা টিভিতে এগুলো দেখে ভাবতো যে বাংলাতে দেখো তাহলে তৃণমূল কত বাজে কাজ করেছে, যে এখন অভিষেকে রাস্তা বেরোনোর পরে তাকে ঘিরে শুধু স্লোগান দিচ্ছে মানুষ, মানে ক্ষোভ প্রকাশ করছে। কিন্তু এই ঘটনাটা ঘটার কারণে অভিষেক কি জিরো হলো না হিরো হলো? শুধু আপনাদের লজিক্যাল মাইন্ড কি বলছে সেটা বলুন। রাজনৈতিক বিশ্লেষণে কোনো পক্ষপাতিত্বের কোনো সুযোগ নাই। এখানে সম্পূর্ণভাবে যা ঘটেছে এবং যার পরিপ্রেক্ষিতে যা বোঝা যায় তাই এখানে আলোচনা। একবার ভাবুন, কালকের এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত মিডিয়া
সমস্ত চ্যানেল। কারণ চ্যানেলগুলো তাদের টিআরপির কথা ভাববে, দর্শকের কথা ভাববে, পাবলিকের কথা ভাববে, চ্যানেলগুলোকে টিকে থাকতে হবে, বিজ্ঞাপন বেশি করে পেতে হবে, বিজ্ঞাপন। কালকে থেকে আমি দেখলাম বেশ কিছু চ্যানেল শুধু অভিষেকের সংবাদ দেখাতে দেখাতে কি পরিমাণ বিজ্ঞাপন পেয়েছে, মানে তাদের মার্কেটিং গ্রুপ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে। বিভিন্ন কোম্পানিগুলোকে তারা ডেফিনেটলি প্রস্তাব দিয়ে দিয়েছে মুহূর্তে, যে দেখো এই ধরনের ঘটনা ঘটেছে, আমাদের ব্রেকিং নিউজ চলছে, আর খুব দ্রুত আমাদের বিশ্লেষণ চলবে, সব মানুষ এদিকে তাকিয়ে থাকছে, তোমরা তাড়াতাড়ি বিজ্ঞাপন দাও। মুহূর্তে অভিষেকের মাথা মানে শরীরে আঘাত লেগেছে, অভিষেক হাসপাতালে গেছে, কিন্তু অনেক মিডিয়া শুধু এই খবর দেখিয়ে দেখিয়ে অনেক রোজগার করে ফেলেছে। তো এটা অভিষেকের এই ঘটনার কারণে আপনার অভিষেক মানে সারাক্ষণ মিডিয়াতে, সারাক্ষণ তার নামটা উচ্চারণ করে সবাইকে বিবৃতি দিতে হচ্ছে, শুধু তার ছবি দেখিয়ে নানান রকমভাবে সংবাদ, কেউ আলোচনা, কেউ সমালোচনা, নানান কিছু করতে হচ্ছে। মানে যে অভিষেক এতদিন ধরে আপনার 4 তারিখের পর থেকে এই গতকালকে পর্যন্ত একরকম বাড়িতেই বন্দি ছিল, গৃহবন্দী ছিল একরকম, এবং তা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছিল, তা নিয়ে নানান ধরনের ঠাট্টা তামাশা রসিকতা হচ্ছিল। অনেকে বলছিল যে ভয়ে ঘরে লুকিয়ে ঢুকে রয়েছে, মানে বাইরে এতদিন ক্ষমতা যখন ছিল তত দিন রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, আর এখন দেখো ইঁদুর হয়ে গেছে, এই কথাগুলো অনেকে বলছিল। কিন্তু এই ঘটনাটা ঘটার কারণে আর এই কথাগুলো বলার কোনো সুযোগ পাচ্ছে না। আমি দেখলাম অনেককে বলতে দেখলাম যে তারা অভিষেক যে এর পরেও, এত বড় ঘটনার পরেও দৃঢ়তার সঙ্গে মন্তব্য রেখেছে, মাথা নোয়াবে না, হার মানবে না, লড়াই চালিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি যখন বলছে তাতে তারা গর্ব অনুভব করেছে। তারা মনে করছে যে তাদের আসল নেতা তাহলে তারা পেয়ে গেছে। এতদিন ধরে যাকে নিয়ে তাদের মনের মধ্যে সংশয় ছিল, সন্দেহ ছিল, এখন তারা বুঝতে পারছে যে না, সে তো সত্যি সত্যি সাহসী নেতা, সত্যি সত্যিই তো সেও ভয় ডর দূরে ফেলে দিয়ে, ঝেড়ে ফেলে দিয়ে আপনার মুখোমুখি দাঁড়াতে পারে। তো এইটা তার ইমেজটাকে রেকটিফাই করে দেওয়ার মতন একটা ঘটনা না এটা। ফলে এখন শুধু বিজেপিকে জবাব দিতে হচ্ছে। বিজেপির কাছে যেটা বারবার দরকার ছিল যে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড আলোচনা করা, এইগুলো নিয়ে যাতে কোনো আলোচনায় যাতে করার কেউ সুযোগ না পায়, কোনোভাবেই যাতে বিজেপির রাজত্বে হিংসা হয় এই কথা বলার কোনো সুযোগ যাতে তৃণমূল না পায়, বিরোধী দলগুলো যাতে না পায়, সেটাই ছিল বিজেপির কাছে 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। কিন্তু এই এজেন্ডা কি একেবারে হাওয়ায় উড়ে গেল না? এমন একটা ঝড় তুফান এলো গতকালকে, যে ঝড় তুফানে বিজেপির এই এজেন্ডা একেবারে খড়কুটোর মতো উড়ে গেল। এখন বিজেপিকে জবাব দিতে হচ্ছে, বোঝাতে হচ্ছে যে যারা করেছে তাদের সঙ্গে বিজেপির কোনো দূরের সম্পর্ক নাই পর্যন্ত। এবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবার এই তাদেরকেও বুঝতে হবে যারা এই হামলার ঘটনার সঙ্গে জড়িত, তাদের কারোর তো ছবি আলাদা করে আইডেন্টিফাই করে, একজন মহিলার ছবি দেওয়া হয়েছে, একটা ছেলের ছবি দেওয়া হয়েছে, সেগুলো তারা প্রচার করছে। এবার একবার ভাবুন যে এই ঘটনাগুলোতে যাদের নাম চলে এসেছে, তারা হতে পারে তারা কট্টর তৃণমূল বিদ্বেষী, হতে পারে তারা কট্টর বিজেপি প্রেমী, হতে পারে তারা বিজেপিরও লোক না, তৃণমূলেরও লোক না, হতে পারে অনেক কিছু হতে পারে, সেগুলো আগামী দিনে পূর্ণ তদন্তে উঠে আসবে। কিন্তু তারা যে অতি উৎসাহ নিয়ে কাজটা করলো, এবার তো বিজেপি নিজের ছবিটাকে ঠিক রাখার জন্য নরেন্দ্র মোদীর দেয়া প্রতিশ্রুতি যে ভয় না ভরসার রাজত্ব হবে, এই প্রতিশ্রুতিকে তারা যে অক্ষরে অক্ষরে মেনে চলছে এবং তারা যে প্রকৃত অর্থে সুশাসন বাংলাতে কায়েম করতে চাইছে, সেটা প্রমাণ করতে গিয়ে এদেরকে তো ঢুকিয়ে দিল লকআপে। এদেরকে তো এবার হয়তোবা চার্জশিট দিয়ে, মানে তদন্ত করিয়ে চার্জশিট দিয়ে হয়তো এদেরকে শাস্তি পর্যন্ত ব্যবস্থা করে দেবে এবং সারা ভারতবর্ষে প্রচার করবে যে দেখো বিজেপির রাজত্বে বিজেপি বিরোধী তৃণমূলের ওপরে আক্রমণ হয়েছে, কিন্তু তারপরেও বিজেপি সরকার মানে ছাড় দেয়নি অপরাধীদেরকে, তাদেরকে আইডেন্টিফাই করেছে, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে চার্জশিট দিয়েছে, চার্জশিট দেওয়ার পরে আদালতে বিচার হয়েছে, বিচার প্রক্রিয়া শেষে আদালতে রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী তাদের জেল হয়েছে, ইত্যাদি কথাগুলো তখন বলার তারা সারা ভারতবর্ষের সুযোগ পেয়ে যাবে। তাহলে এই অতি উৎসাহী যারা হয়তো মনে করেছিল দল তো ক্ষমতায় আসে, পুলিশ তো এখন আমাদের, সব কিছু তো আমাদের, তো সুতরাং আমাদেরকে কে ছোবে, কে আমাদেরকে ধরবে, কে আমাদেরকে গ্রেপ্তার করবে, কে আমাদের কী করবে, তারা হয়তো মনে করেছিল এই কথাগুলো। এবার এইগুলো মনে করার ফলে যে এরকমটাই হবে তার কি কোনো নিশ্চয়তা আছে? দলের কাছে দলের ইমেজ প্রথম, সরকারের কাছে সরকারের ইমেজ প্রথম। ওই যে কর্মী 2, 4, 5 জন যে তারা কিন্তু গুরুত্বহীন মুহূর্তে,
দলের স্বার্থ যেখানে ধাক্কা খাবে সেখানে এই 4-5 জন বা 8-10 জন এরা একেবারে গুরুত্বহীন। আর এখন তারা যদি রাস্তায় নেমে প্রতিবাদও করে, তাদের পরিবারজনরা যদি প্রতিবাদও করে, তাহলে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ হলো এখন তো আর দ্রুত বিধানসভা নির্বাচন না, বিধানসভা নির্বাচন 5 বছর পরে। এত মেজরিটি পেয়েছে, এত দুর্দান্ত রেজাল্ট করেছে যে তাদেরকে মাঝখানে সরানোর কোনো সুযোগ নেই। তো তাহলে এই কর্মীদের অবস্থা কি হবে? যদি দল মনে করে যে এদেরকে বার করলে এখন দলের ইমেজ ধাক্কা খাবে, সুতরাং ভেতরে থাকুক। তো এগুলো যারা না বুঝে হঠাৎ করে অতি উৎসাহী হয়ে যা খুশি তা করতে নেমে যায়, তাদের জন্য কিন্তু এই ঘটনাটাও একটা বড় শিক্ষা।